সকালবেলার নাস্তা ভাজা থেকে শুরু করে দুপুরে তরকারি, রান্নাঘর সম্পূর্ণ অচল হয়ে পড়ে ভোজ্য তেল ছাড়া। আর বিশ্বের সবচাইতে বহু ব্যবহৃত এই তেলের নাম হলো পাম তেল বা পাম অয়েল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বড় বড় সুপার শপে যে স্বচ্ছ সোনালি রঙের তেলের বোতল দেখি তা আসলে তৈরি হয় টকটকে লাল রঙের এই অদ্ভুত ফল থেকে। সাধারণত আমরা পাম গাছকে শুধুমাত্র শোভাবর্ধনকারী উদ্ভিদ বা খেজুর গাছের মতন দেখি, কিন্তু মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এই পাম ফলকে কাজে লাগিয়ে প্রতি বছর কোটি কোটি ডলার আয় করে চলেছে এবং বিশ্ববাজারে তেলের চাহিদা পূরণ করে চলেছে। মালয়েশিয়াতে বিশাল বড় বড় এমন সমস্ত পামের বাগান এবং মেগা ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রতিদিন ট্রাকের পর ট্রাক পাম ফল ঢোকে, আর সেখান থেকে বের হয় হাজার হাজার লিটার তাজা তেল, যা দেখে কেউ কল্পনা করতে পারবে না যে এগুলো মূল উৎস ছিল কাঁটাযুক্ত এই সাধারণ একটা ফল। তো চলুন ফ্যাক্টরিতে এর সম্পূর্ণ প্রসেস দেখে আসি। কাঁচামাল সংগ্রহ। এই পুরো প্রক্রিয়া শুরু হয় বিশাল পাম বাগান থেকে। পাম গাছে একবার ফল ধরলে তা থেকে তেল বড়া করার জন্য সঠিক সময় অপেক্ষা করতে হয়। ফল যদি বেশি পেকে যায় বা কাঁচা থাকে তাহলে তেলের মান খারাপ হয়ে যায়। মালয়েশিয়াতে এই জিনিসটা খুবই সূক্ষ্মভাবে দেখা হয়। পাম গাছের মাথায় বিশাল বড় বড় কাঁধ বা ব্রাঞ্চ থাকে, যার গায়ে শত শত লালচে বা কমলা রঙের পাম ফল লেগে থাকে। কৃষকরা বা আধুনিক হারভেস্টার মেশিন দিয়ে এই ভারী ভারী কাঁধগুলোকে কাটা হয়। অনেক জায়গাতে এখন ফ্যাক্টরির সাথে বাগানের রেল লাইন বা ট্র্যাক সরাসরি যোগ করা থাকে। স্থানীয় এজেন্টরা এই ফলগুলোকে দ্রুত সংগ্রহ করেন, কারণ গাছ থেকে কাটা 24 ঘন্টার মধ্যেই এই ফল ফ্যাক্টরিতে পৌঁছতে হয়, না হলে কিন্তু ফলের গুণাগুণ নষ্ট হতে শুরু করে। এরপর একসাথে অনেকগুলো ট্রাক ভর্তি করে সেগুলো প্রসেসিং প্ল্যান্টে পৌঁছানো হয়। ফ্যাক্টরিতে ঢোকার পর ফলের কাঁধগুলো থেকে সরাসরি তেল বের করা হয় না। এগুলো খুবই শক্ত থাকে এবং এতে ক্ষতিকর এনজাইম থাকে যা তেলকে নষ্ট করে দেয়। তাই এই কাঁধগুলোকে বিশাল সমস্ত লোহার খাঁচায় বা কেজে ভরা হয়। এই খাঁচাগুলোকে রেল লাইনের মতন চাকা দিয়ে টেনে বিশাল স্টেরিলাইজ বা প্রেশার কুকারের মতন চেম্বারে ঢোকানো হয়, আর ওখানে বিশাল স্টিম বা বাষ্প দিয়ে প্রায় 120 মিনিট পর্যন্ত ফলগুলোকে ভাপানো হয়। এর ফলে দুটা কাজ হয়, একটা হলো ফলের ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় এবং 2 নম্বর হলো ফলগুলো নরম হয়ে যায় আর কাঁধ থেকে আলগা হয়ে যায়। ভাপানোর কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে এগুলোকে থ্রেশার মেশিনে দেওয়া হয়। এটি একটি বিশাল ঘূর্ণমান ড্রাম, আর ড্রামটি ঘুরতে ঘুরতে ফলগুলো কাঁধ থেকে আলাদা করে ফেলে আর খালি কাঁধগুলোকে অন্য দিক দিয়ে বের করে দেয়, যা পরবর্তী সময় বাগানের সার হিসাবে চলে যায়। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে এই লাল টকটকে ফলটায় আসলে কত মূল্যবান তেলের আধার। এই একটা পর্যায়ে ফলগুলো প্রসেসিং ইউনিটের মূল অংশে চলে যায়। আলাদা হয়ে যাওয়া ফলগুলো এবার চলে যায় ডাইজেস্টার মেশিনের মধ্যে। এটা একটা বিশাল বড় মিক্সার ট্যাঙ্কার, যেখানে ফলগুলোকে মেখে ভর্তা বানানো হয়। এই কাজ সাধারণত ভারী মাড়াই মেশিন দিয়ে করা হয়, কারণ প্রতিদিন হাজার হাজার পাম ফল প্রসেস করতে হয়। এই মেশিনে পেশাই হওয়ার ফলে কোষগুলো ভেঙে যায় এবং তেল বেরিয়ে আসতে শুরু করে। এরপরে গরম মণ্ডগুলো চলে যায় স্ক্রু প্রেস মেশিনে। এই মেশিনটা দিয়ে তেল বের করা হয়। এই মেশিনে প্রচণ্ড চাপ দিয়ে মণ্ডটাকে নিংড়ে ভিতরে সমস্ত তেল বের করে ফেলে। আর এই তেল কিন্তু খাওয়া যাবে না। চাপের ফলে একদিক দিয়ে বেরিয়ে আসে গাঢ় লাল রঙের তেল, আর এটাকে বলা হয় ক্রুড পাম অয়েল। অন্য দিক দিয়ে বেরিয়ে যায় ছিবড়া এবং বিচি। এই লাল তেল কিন্তু একদম খাওয়ার উপযোগী নয়, এটাতে প্রচুর পরিমাণে কাদা বালি মেশে থাকে। এখন প্রশ্ন আসে, এই লাল তেল দিয়ে আসলে কি করা হয়? তো দেখুন, এই অপরিশোধিত লাল তেল দিয়ে সাবান, শ্যাম্পু এবং কসমেটিকের মতন অনেক প্রসাধনী উপাদান তৈরি করা হয়। অনেক দেশে এই লাল তেল সরাসরি রপ্তানি করা হয়, আবার অনেক দেশে এই তেলকে পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। তবে অন্যদিকে রান্না তেল হিসেবে ব্যবহার করতে হলে একে আরও অনেক জটিল ধাপ পার হতে হয়। একে আরও অনেকবার ফিল্টার করতে হয়। ফ্যাক্টরির অন্যদিকে এই লাল তেলকে এখন খাওয়ার উপযোগী করার কাজ চলে। এই তেলকে এখন রিফাইনারিতে পাঠানো হয়। লাল তেলকে স্বচ্ছ করার জন্য এর সাথে বিশেষ ধরনের ব্লিচিং মেশানো হয়। এই মাড বা ব্লিচিং লাল তেলের রং এবং আঠালো পদার্থ চুষে নেয়। এরপর এটাকে ফিল্টার করা হয়। ফিল্টার করার পর তেলটি তার লাল রং হারিয়ে হালকা হলুদ এবং সোনালি রং ধারণ করে। কিন্তু আপনি কি মনে করছেন কাজ এখানেই শেষ? একদম নয়। পাম তেলের নিজস্ব একটা উগ্র গন্ধ থাকে, তাই এই তেলকে উচ্চ তাপমাত্রায় একটা ভ্যাকিউম চেম্বারের মধ্যে ফোটানো হয়।
এতে করে তেলের দুর্গন্ধ বাষ্প হয়ে উড়ে যায়। এরপর আসে ফ্র্যাকশনের ধাপ। পাম তেল কিন্তু ঠান্ডায় জমে যায়, তাই একে ধীরে ধীরে ঠান্ডা করে 2 ভাগে ভাগ করা হয়। যে অংশটি জমে যায় তা দিয়ে ডালডা বা মার্জিন তৈরি করা হয়, আর যে অংশটি তরল থাকে সেটা হলো আমাদের রান্নার তেল বা সুপার অলিন। কয়েক ঘন্টা প্রসেসিং শেষ করে লাল ফল থেকে বেরিয়ে আসে কাচের মতন স্বচ্ছ তেল। কোয়ালিটি চেকিং। এরপর কোয়ালিটি চেকিং টিম প্রতিটি ব্যাচ থেকে তেলের নমুনা নিয়ে পরীক্ষা করেন। তেলের রং, ঘনত্ব এবং অ্যাসিডের মাত্রা ঠিক আছে কিনা সমস্ত কিছু ল্যাবে চেক করেন। যে সমস্ত ব্যাচের সমস্যা থাকে বা যেগুলো খারাপ হয়ে যায়, যেগুলো কোয়ালিটি ভালো মানের হয় না, সেগুলোকে আলাদা করে আবার রিফাইনারিতে পাঠানো হয়। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তেলগুলো পাইপলাইনের মাধ্যমে প্যাকেজিং ইউনিটের কাছে চলে যায়। এরপর নির্দিষ্ট মাপে বোতল, পাউচ আর টিনের ক্যানে তেল ভরা হয়। অটোমেটিক মেশিন চোখের পলকে বোতলে তেল ভরে দেয় এবং সঙ্গে সঙ্গে সিলও করে দেয়। এরপর এই কার্টনগুলো ফ্যাক্টরির গোদাম করে রাখা হয় অথবা সরাসরি কন্টেনারে লোড করে জাহাজে করে সারা বিশ্বে রপ্তানি করা হয়।